পরশুরাম গল্প সমগ্র শ্রুতিনাট্য সংকলনের অন্তর্গত প্রথম উপস্থাপনা সাহিত্যিক রাজশেখর বসু রচিত গল্পকাহিনী রাজভোগ। এই অধ্যায় গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্র ভূমিকায় অংশগ্রহণকারী কণ্ঠশিল্পীরা হলেন যথাক্রমে উজ্জ্বল চট্টোপাধ্যায়, নন্দিনী সরকার এবং অগ্নিভ। শুরু হল মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকে শ্রুতিনাটক প্রযোজনা রাজভোগ। পৌষ মাস, সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়াল। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশাশোটা নেই বটে, কিন্তু মাথায় একটি জরি দেওয়া জাঁকালো পাগড়ি আছে, তাতে রূপোর তকমা আঁটা। পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটি চাপরাশ আছে। লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে, পাতিপুর কা রাজা বাহাদুর আয়ে হ্যাঁ। ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোড় করে নতশিরে বললে, কি ভাগ্যি, কি ভাগ্যি মহারাজ, আজ কার মুখ দেখে উঠেছি। দয়া করে নেবে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক হুজুর। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোঁপজোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার ওপর দামি শাল, পায়ে সুঁড়ওয়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলা বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি। তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তা কি হয়, তুমিও এসো। রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে, নামতে আজ্ঞা হোক রানীমা। আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে রানীমা। মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না। তার সজ্জা ও প্রসাধন এমন পরিপাটি যে রূপযৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোড় হাতে নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তাঁর সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে, এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে। হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগল। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিলে। ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটি টেবিল এবং দুটি গদি আঁটা চেয়ার। টেবিলটি সাদা চাদরে ঢাকা, যদিও দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল, তার উপর 3-4টি গত সালের মাসিক পত্রিকা। দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে, হুজুর আজ্ঞা করুন, কি এনে দি? রাজা বাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি। রায়চরণ বললে, হুজুর আগে 3 রকম পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঁঠার। কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, এছাড়া মটন চপ, চিংড়ি কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং। হুজুরের আশীর্বাদে আরো কত খেয়া আছে। রাজা বাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়?
হয় বই কি হুজুর, এই ঘন্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর বুঝলেন হুজুর এই দুম্বাঘরের নবাব সাহেবের রসোই ঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলুম কিনা, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব। এবেলা এক দুম্বা, ও বেলা আরেক দুম্বা। বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দায় অনেক উন্নত করেছি। তাই জন্যই তো এই নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন। দেখবেন নাকি হুজুর? থাক থাক, আগে তোমার কায়দাটা কি রকম সেটা শুনি। বিরিয়ানি রান্নার 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের। গাওয়া ঘি খাঁটি, দুমো দুমো মাংস, এছাড়া বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর, মৃগনাভি সিকিরতি, 10 ফোঁটা ওডিকলন, আলু একদম বাদ। চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই। তারপরে দমে বসাই। খেতে যা হয় হুজুর, সে আর কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল। সুত করে টেনে নিয়ে বললেন, চমৎকার চমৎকার। আচ্ছা, সামি কাবাব জানো? হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ হেন রান্না নেই যে এই রায়চরণ চক্রবর্তী জানে না হুজুর। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়। তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা ইত্যাদি পড়ে। তারপর চ্যাপ্টা লেচি গড়ে চাটুতে ভাজতে হয় হুজুর। এই হলো স্বামী কাবাব। ও খেতে যা হয় হুজুর, তার বলবার কথা নয়। রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন। তারপর বললেন, আচ্ছা রায়চরণ, রোগন জুস জানো? মহিলাটি অধীর হয়ে বললেন, ও সব জিজ্ঞেস করে কি হবে? যা খাবে তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, ব্যস্ত হও কেন? খাওয়া তো আছেই, আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি। রায়চরণ বললে, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন, নিশ্চয়ই বাজাবেন। রোগন জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সিদ্ধ, জল একদম বাদ। ভারী পোস্টায় হুজুর। 7 দিন খেলে লিকলিকে রোগালোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। বাবা বাবা বাবা, তুমি তো অনেক রকম জানো দেখছি। আচ্ছা আচ্ছা, মূর্খ মুসলমান তৈরি করতে পারো? নিশ্চয়ই পারি হুজুর। 1 ঘন্টা 3 আগে অর্ডার যদি দেন, ও অনেক লটখটি কিনা। বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি হুজুর। একটু বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট, অভাবে লাউ চিংড়ি আর দই। কচু শাক? আরে রামো রামো রাম। না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাড়ি কাবাবের মতন করে পাক করতে হয়। সুসিদ্ধ হয়ে গেলে মুরগি, কুচো চিংড়ি, কচুর শাক, দই আর সমস্ত মশলা মিশে এক হয়ে যায়। খেতে যা হয় হুজুর, সে আর কি বলবো আপনাকে। রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না। খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, হে রায়চরণ, উত্তম সরে ভাজা খাওয়াতে পারো? ওকে হুজুরের আশীর্বাদে কি না পারি। সর ভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সর ভাজা। নবাব সিরাজদৌল্লা যা খেতেন। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর 100 টাকা খরচা মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটা ভালো গরুকে
7 দিন ধরে সেরেফ গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে। খড়, ভুসি, জল একদম বারণ। আর তারপরে সে যা দুধ দেবে হুজুর, তার রং হবে গোলাপি আর খোসবায় ভুর ভুর করবে। সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই তা ভাজতে হবে। রসে ফেলবার দরকার নেই হুজুর, আপনি মিষ্টি হবে। গরু মিছরি খেয়েছে কিনা সে যা জিনিস হুজুর, অমৃত কোথায় লাগে। কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতোষে গলায় দেবে দড়ি। কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলার স্বর নিচু করে বললে, আগে কথাটা কি জানেন হুজুর? এই গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে, আর স্বর ভাজাটিও বেশ মজাদার হয় হুজুর। চমৎকার চমৎকার। তা মহারাজ, এইবার আজ্ঞা করুন, কি কি খাবার আনাই? আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সব কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয় আপনি খুশি হবেন। এরপরে একদিন ওই অর্ডার মতো পছন্দসই জিনিস তৈরি করে এই হুজুরকে খাওয়াবো। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতি নেবু আছে? আছে বই কি, এই নেবে হলো পোলাও খাবার অঙ্গ। একটি আর্জি আছে মহারাজ, আজ ভোজনের পর হুজুরকে একটা শরবত খাওয়াবো, হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তা বলি শুনুন মহারাজ, আমার একটি দুঃসম্পর্কের ভাগ্নি আছে, তার নাম কানাই। সে বিস্তর পাশ করেছে, নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে। এই শরবতটি সেই কানাই ছোকরার পেটেন্ট। সে নাম দিয়েছে চাঙ্গায়ানি সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগর রাজ সরকারে চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন। কুমারের খুব শিকারের শখ, বুঝলেন মহারাজ। একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে। হাতির ঘা 2 কুড়ির মধ্যে সেরে তো গেল, কিন্তু তার ভয় গেল না। হাতি নড়ে না, ডাঙস মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে ওই শেরটাক চাঙ্গায়নি খাওয়ালে। পরদিন ভোরবেলা, বলবো কি হুজুর, হাতি চাঙ্গা হয়ে পিলখানার থেকে গট গট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিয়ে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালো। আর তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে ওই বাঘ বেটাকে দমাদম পিটিয়ে মেরে ফেললে। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 500 টাকা বকশিশ দিলেন মহারাজ। বলি শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি? ওসব আমার আর চলে না। কিছু বলেন হুজুর? কানাই ওসব ছুঁই না, অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গায়নি সুধায় কি কি আছে শুনবেন? 20টি কবরাজি গাছ গাছড়া, 20 রকম ডাক্তারি আড়ক, 20 দফা হেকিমি দাবাই, এছাড়া হিরে ভস্য, সোনা ভস্য, মুক্ত ভস্য, রাজ্যের ভিটামিন, আর পোয়াটাক ইলেকট্রিক। এসব মিলিয়ে চোলাই তৈরি হয়। খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় 1 বোতল দিয়েছে। মামা বলে ভক্তি করে কিনা। দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা, সে হবে এখন। আচ্ছা রাইচরণ, তুমি বার্লি রাখো? রাখে হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আট হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি। হুজুর হুকুম করুন, কি কি আনবো? এক কাজ করো,
1 কাপ জলে 1 চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রায়চরণ আকাশ থেকে পড়ে বললে, সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মাটন কারি, ফাউল রোস্ট। রাজাবাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক, হ্যাঁ? আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি বলে গিয়ে 3 বছর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারণ। দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, রাত্রিরে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ? কি ভয়ানক খুনে লোক! রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে 1 বাটি বার্লি এনে রাজাবাহাদুরের সামনে ঠক করে রেখে বললে, এই নিন। তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মাটন কারি আর ফাউল রোস্ট আনি? খেয়ে পেয়েছেন? আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে? গলা দিয়ে নাববে কেন? তবে একটু চা আর খান কত চিংড়ি কাটলেট এনে দি রানীমা। বাবা, আমি রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী। আর একদিন আসবো এখন স্টুডিওর ফেরত, ডিরেক্টর হাদু বাবুকেও সঙ্গে নিয়ে আসবো। उम्मीद के फूलों से किस घर को सजाया था, उम्मीद के फूलों से इस घर को सजाया था। एक भेदी लूट गया, एक भेदी लूट गया। हम जी के क्या करेंगे, हम जी के क्या करेंगे, जब दिल ही टूट गया। রাজভোগ নাটকটি এখানেই শেষ হলো।